শুভ দুপুর প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, আজ 14ই আগস্ট। বাংলা চলচ্চিত্র জগতে এই দিনটি এক বিশেষ তাৎপর্য বহন করে, কারণ আজকের এই দিনে জন্মেছিলেন একজন কিংবদন্তি নির্মাতা, চিত্রনাট্য পরিচালক, অভিনেতা এবং গীতিকার আমজাদ হোসেন। তিনি আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য কাজ, অসংখ্য গান, অসংখ্য সিনেমা, যেসব সিনেমা আমাদের মনের আয়নায় প্রতিফলিত হয়, আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। দুই পয়সার আলতা, গোলাপে এখন ট্রেনে, ভাত দে থেকে শুরু করে ভালো থেকো পর্যন্ত আসলে এত এত সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা চোখ বন্ধ করলেই সেই সব সিনেমার দৃশ্য দেখতে পাই, তার গান বাজতে থাকে আমাদের কানে। আজকে তার জন্মদিনের দিনে আমরা তাকে স্মরণ করার চেষ্টা করব তারকা কথনের আয়োজনের মাধ্যমে। আমাদের সাথে অতিথি হিসেবে আজ আছেন তার পরিবারের 3 জন সদস্য, আছেন তার 2 পুত্র এবং 1 কন্যা। পরিচয় করাবো তাদের সাথে। আমার একদম পাশে আছেন সাজ্জাদ হোসেন দুদুল, যিনি নিজেও চিত্রনাট্যকার, পরিচালক এবং কাজ করছেন সৃজনশীল জগতে। আছেন শায়লা শারমিন শুক্লা এবং আমাদের সাথে আছেন সোহেল আরমান। স্বাগতম আপনাদের। ধন্যবাদ। শুরুতেই আমি একটু দুদুলের কাছে জানতে চাইবো যে আজকের এই দিনে আসলে আমজাদ হোসেন তো আমাদের উদযাপন করারই একটি বিষয়, তাকে কিভাবে উদযাপন করছেন এবং তাকে কিভাবে স্মৃতিচারণ করছেন? আমরা তো আমাদের মতো করে করছি, আপনারাও করছেন, কিন্তু সবাই কতটুকুন করছে সেটা জানি না। আমাদের মাঝে আমজাদ হোসেন বেঁচে আছেন, সাধারণ মানুষের মাঝে আমজাদ হোসেন বেঁচে আছেন, সেটা আজকে ফেসবুক দেখলেই বোঝা যাচ্ছে। এই তো। শুক্লার কাছে একটু শুনি যে বাবার স্মৃতিচারণটা আজকের দিনে বসে কিভাবে করছেন? আজকের দিন বলতে কি, বাবার তো একটা মানে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাকে তো সবসময়ই আমরা স্মরণ করি, কোনো বিশেষ দিন করে না। প্রত্যেকটা এখন মনে করার ফিলিংসটা আরও বেশি, বাবার মিসিংটা বেশি। যখন মানে বাবার নাই, এটা এখনও মেনে নিতে পারি না। মানে যত দিন যাচ্ছে তত যেন আরও গভীরভাবে বাবাকে ফিল করছি। তা আমার কাছে বাবার মানে বিশেষ দিন কোনো না, প্রতিদিনই আমি বাবাকে ফিল করি, মিস করি। কোনো বিশেষ একটা দিন আসলে এটা হয় না, এটা হয় না। এবং সেই শোককে আসলে আপনারা শক্তিতে পরিণত করে কাজ করে এগিয়ে চলছেন। সোহেল আরমানের কাছে একটু শুনি যে আজকের দিনে বসে আসলে বাবাকে নিয়ে কি বলতে চান? আসলে আমার কাছে যেটা মনে হয় বাবাকে নিয়ে, যে বাবা সব কিছুর ঊর্ধ্বে সীমানা পেরিয়ে গেছে। সেই সীমানাটা এমন যে একটি মানুষের সৃষ্টি তার দেশের জনগণের জন্য এবং সেই সাথে পৃথিবীর মানুষের জন্য ছিল, এবং এই সৃষ্টির কারিগর হিসেবে উনি উত্তীর্ণ এই আমাদের বাংলাদেশের সব কোটি কোটি মানুষের কাছে এবং সেই সাথে বিদেশিদের কাছেও। তো যেহেতু সে সেই সীমানাটা পেরিয়ে গেছে, তাকে নিয়ে সবাই সবার মতো করেই চিন্তা করে তার মৃত্যু দিবসে, তার জন্মদিনে। হয়তো আমরা কমিউনিকেট করতে পারি না তাদেরকে, হয়তো নেটওয়ার্কটা ওইভাবে নাই, কিন্তু আমার বিশ্বাস যে বাবাকে কেউ ভুলে যায়নি। তার যে সৃষ্টিগুলো এত বেশি অমরের মতোই হয়ে গেছে যে যেগুলো বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে বাবার ছবিগুলো মোছা যাবে না, অমোচনীয় হয়ে গেছে বিষয়টা। তো সেই পার্সপেক্টিভে আমার মনে হয় যে বাবাকে নিয়ে যারা যেখানে ভাবেন যে কাজগুলো করছেন, তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমাদের পরিবারের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং বাবা এভাবেই বেঁচে থাকবে। আর সেই সাথে তো আমার ভাইয়া, আমার বড় ভাই আমজাদ হোসেন সংস্কৃত চর্চা নামে একটা সংগঠন করছেই, এবং সেটা আশা করি সেটাও একটা সময় আমজাদ হোসেনের সৃষ্টিকে নিয়ে, আমজাদ হোসেন কীভাবে সৃষ্টি করেছে সব কিছু, সেই ব্যাপারগুলো জানবে ভাইয়ার সংগঠনের মাধ্যমে। যখন ভাইয়া এবং তাদের আমরা অনেকেই যারা আছি, আমরা তখন ব্যক্তিগত উদ্যোগে সেই ব্যাপারগুলো জানাবো যে একটা চলচ্চিত্র, একটি বই, একটি গান লিখতে বাবার কত কষ্ট হয়েছিল, বাবা কতটা সেটার জন্য অনেক দূর পাড়ি দিয়েছেন, কিভাবে সে নিজেকে সবার কাছে উপস্থাপন করেছেন। এই কাজগুলোই আমজাদ হোসেন সংস্কৃত চর্চা করবে, যেটা মানে আমাদের একটা ভালো লাগার বা গর্বের জায়গা হবে
ভবিষ্যতে? আমি ওর সাথে একটু যুক্ত করে দিতে চাই যে আমজাদ হোসেন শুধু দেশে না, আন্তর্জাতিকভাবে যে ব্যাপ্তিটা ছিল তার, যেমন আমি মনে করি, বা আমি আজকে আমার ফেসবুক ওয়ালে পোস্ট করেছি, আবার যখন গোলাপি আকন্ঠনে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটেড হয়, তখন যখন মস্কোতে যায়, তার উপরে তো রাশিয়ান সরকার একটা ডকুমেন্টারি করেন। এরপরে রাশিয়ান নেভাল ফোর্স তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে মধ্য সাগরে নিয়ে, মানে ফায়ার করে, আতশবাজি উড়িয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গানবোট স্যালুট দেওয়া হয়। এরপরে রাশিয়ায় কালচারাল ফোরাম, কালচারাল অ্যাসোসিয়েশন, তারপরে লেডিস কালচারাল অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে। তৎকালীন জার্মান মিউনিক শহরের মেয়র তাকে একটা চাবি উপহার দিয়েছিলেন, বলেছিলেন প্রতীকী চাবি আর কি, যে এই শহরটি আপনার। হ্যাঁ, তো আর ভারতে তো উনি অনেক করেছেন। তার যে দ্বিখণ্ডিতা গল্প, সেটা কিন্তু শিশির মঞ্চে উনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ফলশ্রুতিতেই সেই গল্পের জন্ম। তো এরকম অসংখ্য জায়গা আছে, অসংখ্য কাজ আছে যে আমজাদ হোসেন বাংলাদেশে, আমজাদ হোসেন বছরে বছরে যুগে যুগে জন্ম হয় না, যেটা আমি লিখেছি। আমজাদ হোসেন শতাব্দীতে একজন আমজাদ হোসেন হবে কিনা সেটাও সন্দিহান। আমজাদ হোসেন জীবনের শ্রেষ্ঠ কর্মগুলো দেখেন, জহির রায়হান চাচা, ওনার দুটো সেরা ছবি বলা যায়, যে বেহুলা এবং জীবন থেকে নেয়া, এগুলো সব কিছুই আমজাদ হোসেনের লেখা। বিশেষ করে জীবন থেকে নেয়া তো তার অসাধারণ একটা লেখা। সেটা ছিল আসলে, সিনেমাটা ছিল শহীদ আসাদকে নিয়ে। মৌলানা ভাসানী যখন শহীদ আসাদ মারা যায়, তখন মৌলানা ভাসানী রাস্তায়, রাজপথে মিছিল হচ্ছিল লাশ নিয়ে। খাটিয়ার কাঁধ একটা আব্বার ছিল, মানে মৌলানা ভাসানীরও ছিল। মৌলানা ভাসানীকে আমার বাবা হুজুর বলে ডাকতেন। তিনি স্কুল জীবন থেকেই মৌলানা ভাসানীর খুব অনুরাগী, এবং উনি সেই রাজনীতিটাই করতেন। তখন মৌলানা ভাসানী তাকে বলেছিলেন যে আমজাদ, আসাদকে নিয়ে একটা ছবি করতে হবে, টাকা পয়সা আমি অ্যারেঞ্জ করে দিব, তুমি স্ক্রিপ্ট রেডি করো, শুটিং শুরু করো। স্ক্রিপ্ট রেডি হয়, শুটিং শুরু হয় কুমিল্লা চেওড়া কাজী জাফরের বাড়িতে। তো রাতে দেখে যে হুজুর কাঁদছে আমজাদ হোসেনকে দেখে। তো আমজাদ হোসেন চিন্তা করেন যে হুজুর কি হলো, আপনি কাঁদছেন কেন? তখন বলল যে কাঁদছি এই কারণে, ছবিটা হচ্ছে না, আসাদের ফ্যামিলি থেকে পারমিশনটা দিচ্ছে না। তখন আমজাদ হোসেনের মন ভেঙে যায়। জহির রায়হান যখন বলে তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে, ওই তখন আসাদের গল্পটাই জীবন থেকে নেওয়া হয়ে যায়। এবং এই সিনেমাটি কিন্তু আসলে আমাদের একটি জাতীয় সম্পদ, এটি যে প্রতীকীভাবে বোঝানো হয়েছে, এবং ভীষণ সাহসী একটি চলচ্চিত্র। নিশ্চয়ই। এরপরে আমজাদ হোসেনের উদারতার কথা বলি। বেহুলা তো বাংলাদেশি ফোক। আমজাদ হোসেন এই ছবিটি করার জন্য প্রডিউসার ছিলেন ইসলামপুরের মুন জুয়েলার্সের মালিক। তো উনি মনসা কাব্য, বিভিন্ন মানে ফোক জিনিসপত্র ঘেটে 85টার মতো গান সংগ্রহ করে উনি ছবিটা করার প্রস্তুতি নেয়, এফডিসিতে এন্ট্রি করেন। এরপরে স্টার কর্পোরেশন তার কাছে চায়, চিত্রা ফিল্মস তার কাছে চায় যে তারা প্রডিউস করবে। তো আমজাদ হোসেন রাজি হয় না, বলল যে মুন জুয়েলার্স এটা করতে যাচ্ছে। তখন জহির রায়হান চাচার সাথে এফডিসিতে দেখা, এটা আমজাদ হোসেন নিজে মুখে বলে গেছেন। জহির রায়হান চাচা আমজাদ হোসেনকে আমজাদ বলে ডাকতেন, আব্বা ডাকতেন জহিরদা। তাদের সাথে সম্পর্কটা ছিল এমন। বলল যে আমজাদ, আমার হাতে তো এখন কাজ নেই, স্টার কর্পোরেশন বলেছে যদি বেহুলাটা আমি পাই তো তাহলে ওরা ফাইন্যান্স করবে। তো এত মানুষকে আমজাদ হোসেন দেয় নাই, কারণ এটা দেয়ারও কথা না। তো 2-3 মিনিট ভেবে আমজাদ হোসেন জহির রায়হানকে নিয়ে এফডিসির যে অফিস ভবন সেখানে চলে গেলেন। চলে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে লিখে দিলেন যে আজকে থেকে এই ছবির পরিচালনা করবেন জহির রায়হান। এবং বেহুলাও কিন্তু আসলে আমাদের চলচ্চিত্র জগতের অমূল্য একটি সম্পদ। এই যে সোহেল আরমান যে কথাটি বলছিলেন যে মানুষই আসলে আমজাদ হোসেনকে স্মরণ করছে। এখানে অমূল্য সম্পদের চাইতে আপনি আগে দেখবেন
যে কিভাবে 2-3 মিনিটের মধ্যে আমজাদ হোসেন জহির রায়হানকে ছবিটা দিয়ে দিলেন, যেখানে স্টার কর্পোরেশন চিত্রা ফিল্মসকে তিনি দেন নাই, এবং নিজের পরিচালনা করার কথা এত গবেষণা এত ঘাটাঘাটি উনি দিয়ে দিলেন। তার যে উদারতা, আমজাদ হোসেন যে কত বড় উদার মনের মানুষ এবং সৃষ্টি যে তার কত বড়, ওই জায়গাটা ভাবতে হবে আপনাকে। একদমই তাই, এবং এই জন্যই আমরা তাকে উদযাপন করি পুরো বাংলাদেশ মিলে, এবং চ্যানেল আইয়ের মাধ্যমেও কিন্তু আমরা আজ সকাল থেকে গান দিয়ে শুরুতে আমরা তার গান শুনেছি। এখন তারকা কথন সারা দিন জুড়েই আমরা তাকে স্মরণ করব। আমরা আপনাদের তিনজনকে স্ক্রিনে কিছু ছবি দেখাতে চাই, ছবির গল্পগুলো শুনতে চাই। প্রথম ছবিটা আমরা দেখি স্ক্রিনে, গল্পটা শুনি আসলে। এই ছবিটা কখনকার? এই ছবিটা কয়েক বছর আগে ঘটনাক্রমে একটা কাকতালীয় বিষয় ঘটে। কাকতালীয় বিষয়টা এরকম, আমি এফডিসিতে গেলাম পরিচালক সমিতিতে আমার একটা সিনেমার নাম এন্ট্রি করতে। এটা একটা প্রথা আছে আমাদের, ডিরেক্টরদের নাম এন্ট্রি করতে হয়। সোহেল গেল ওর ছবির নাম এন্ট্রি করতে। হ্যাঁ, তো আমি জানি না সোহেল যাচ্ছে, সোহেল জানে না আমি যাচ্ছি। আব্বা সোহেলের সাথে ছিল, তখন পরিচালক সমিতিতে দেখা। আব্বা তো মহা খুশি, আমার 2 ছেলে একই দিনে একই সময়ে ছবির নাম এন্ট্রি করছে। সে একটা মানে কি বলবো, পরিচালক সমিতির মধ্যে একটা হই হুল্লোড়, একটা খুশির মানে অনেক রকম বড় একটা খুশির মানে ঝড় বয়ে গেল ওই মুহূর্তে। এই ঝড়টা খুশির ঝড়, ওই তখন এই ছবিটা তোলা। বাহ, আমরা পরের ছবিটি দেখি। এই ছবির গল্পটা সোহেল আরমান থেকে শুনি। আচ্ছা, এটা আমি বাবা মারা যাবার পরে ছবি। এটা যখন বাবা মারা যায় তখন কেন জানি আমার মনে হয় যে বাবার কিছুটা স্বাদ, বড় ভাই থেকে কিছুটা ভালোবাসা আমি আমার বড় ভাইয়ের কাছে পাই। কেন জানি বাবার, সবাই বলে বাবার মতো আমরা সবাই, কিন্তু আমার কাছে মনে হয় যে বাবার ফেলে যাওয়ার কিছু অবয়ব যেটা আমার কাছেও পায়, কিন্তু আমি তো আর আমারটা দেখি না, আমি দেখি আমার ভাই বোনদের মাঝে খুঁজি। এটা আসলে খুবই একটা ব্যক্তিগত উপলব্ধি থেকে বলা। তো আমার কেন জানি মনে হয় ভাইয়ের সাথে আড্ডা মারলে, আমি বাবার সাথে তো বন্ধুর মতো ছিলাম একদম দীর্ঘদিন, মানে 15 বছর বাবার যে ন্যাওটা বলে না, তো আব্বুর সাথে যে করে এফডিসি শুটিং সব কিছুই মানে বাবার সব কিছু আমার কাছে জমা থাকতো। তো বাবা চলে যাওয়ার পর না আমি একটু নিঃসঙ্গ হয়ে গেলাম, একা হয়ে গেলাম। সেই একাকিত্বটা আমি আমার ভাই মানে আমার এই দদুল ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে খুঁজি। তো তখন বাসায় যাই, তখন বাবার মতোই মনে হয় আমাকে ভুলিয়ে রাখে, দুষ্টামি করে। তো ওই রকম একটা আনন্দ ঘন পরিবেশে যখন আমি ভুলে যাই, তখন এই ছবিটা তুলে দিয়েছিল কেউ, হয়তো ভাবি তুলে দিয়েছিল, লাজুক ভাবি বা আমি জানি না, কিন্তু আমরা দুজনেই খুব মানে আমরা দুজনেই আরেকটা ছবি দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আদরের সন্তানের যখন শুটিং করছিলেন আমার বাবা, তখন আমি ঢাকার থেকে, আমার তো অভ্যাস সবসময় বাবার শুটিং আমার থাকতেই হবে। তো আমি যখন ওখানে পৌঁছাই তখন বাবা খুবই ক্লান্ত এবং অনেকক্ষণ যাবৎ ডিরেকশন দিচ্ছিলেন ওই একটা মোড়াতে বসে। তো বাবা দেখি যে পিঠটা বাঁকা হয়ে যাচ্ছে বা বাবা একটু আনকমফোর্টেবল ছিল। আমি তখন গিয়ে বাবার হাতটা ধরি, ধরার পর আমার হাতের মধ্যেই বাবা ওজন দিয়ে কিছুটা রিল্যাক্স ফিল করছিলেন। তো তখন এটাও জানি কে কোথা থেকে তুলেছে আমি জানি না, এটা আদরের সন্তানের ছবি, এবং আদরের সন্তানের ছবির শুটিং এর ছবিটাও ভীষণ আদরে বলতে তা জানি না, হয়তো সবার কাছে এই কিছু কিছু ব্যাপার, যেরকম বললাম তো যে বাবার কাছে যে আদরটা সেটা ভাইয়ের কাছে খুঁজি, ভাইয়ের কাছে যে আদরটা বোনের কাছে খুঁজি আমি। এবং আমরা আরো একটি আদরের ছবি দেখাতে চাই স্ক্রিনে। শুক্লা থেকে শুনি এবার একটু বলো। এটা হলো আমার বাবা আমাকে খুব মিস করতো যখন মানে আফটার ম্যারেজ খুব মিস করতো। তখন মানে গেলে খুবই খুশি হতো, মানে যখন আমি গিয়েছি আব্বু তখন অনেক খুশি, আমাকে পেয়ে অনেক খুশি। ভাইয়ার হাতেই ছবিগুলো তোলা, হ্যাঁ তোলা ছবিগুলো, তখন ওই একটা মুহূর্ত আব্বার ধরে রাখা মানে খুবই খুশি হতো। যেমন এখন একটা জিনিস আমার খুব মনে পড়ে এবং খুব কষ্ট হয়,
আব্বু সবসময় আমাকে ডাকতো, মানে আসো। আব্বু চলে যাওয়ার কিছুদিন আগে খুব মানে আমার ছেলের পরীক্ষা চলছিল, বলতেছিল আম্মুকে যে শুক্লাকে আসতে বলো, শুক্লাকে আসতে বলো। তা আম্মু বলে তো ওর তো ছেলের পরীক্ষা চলতেছে, যে ও তো আসতে পারবে না। মানে একদম আম্মু বলে যে আমার মা বলতেছে একদম মানে অস্থির হয়ে গেছে। তাই বলে ও আসলে ওর ছেলের পরীক্ষা শেষ হলেই তো ও চলে আসে, আসে এবং থাকতাম কিছুদিন, বেশ কিছুদিন আব্বার কাছে থাকতাম। সেই বাবাটাকে আমি আর পেলাম না। আমজাদ হোসেন আসলে আমাদের সকলের মাঝে। দুদিন পরই মানে যেদিন আমার পরীক্ষা সেদিন ওই আমার ছেলের পরীক্ষা সকালে একদিন ভাইয়া ফোন করলো, ফোন করে শুক্লা তুই কোথায়? আমি বলছি কেন? আমি অফিসে যাচ্ছি। তুই আয়। কিছু হয় নাই, মানে ভাইয়া আমাকে অত ইনব্যালেন্স করতে চায়নি, বলকে আব্বু একটু অসুস্থ হয়ে পড়ছে, তুই হাসপাতালে আয়। সেই যে বাবাকে দেখলাম, তার কিছুদিন আগে বাবার সাথে অনেকক্ষণ গল্প করলাম, সেটা যে আমার শেষ গল্প ছিল সেটা আমার জানা ছিল। আমার একটাই কষ্ট, সারা জীবন রয়ে যাবে বাবার সাথে আমার শেষ কথাটা হলো না, হয়নি। এবং বাবা খুব অস্থির হয়ে গেছিলো আমাকে দেখার জন্য, সেটাও হয়নি। এই কষ্টটা আমাকে সবসময় তাড়া করে। আর কথা হয়নি বাবার সাথে, খুবই কষ্ট লাগে জিনিসটা। এবং এই যে বাবার প্রতি ভালোবাসা, বাবার জন্য দোয়া, এই সব কিছু বাবার কাজের মাধ্যমে এবং আপনারাই বাঁচিয়ে রাখবেন আসলে। হ্যাঁ, আমার যেমন বাবার প্রত্যেকটা যখন স্বীকৃতিগুলো পেত, পুরস্কারগুলো পেত, বাংলা একাডেমি, শিশু একাডেমি, তারপরে 21শে পদক, সব জায়গায় কিন্তু আমি গিয়েছি বাবার সাথে। এবং সেই স্মৃতি আসলে হাজার বছর আপনারা বাঁচিয়ে রাখেন। যেমন ছোটবেলায় সবসময় আমি বাবার সাথে বিটিভিতে যেতাম, আমি শুটিং স্পটে যেতাম না, ভাইয়া শুটিং স্পটে, কিন্তু এই যে ঢাকাতে যেখানে বাবার সবখানে আমি যেতাম, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা। তখন বাবা উঠে পুরস্কার নিত, আমি গর্ববোধ করতাম। তারপরে যে 21শে পদক নিল, শিশু একাডেমি, অগ্রণী ব্যাংক পরীক্ষা, সমস্ত পুরস্কারের মাঝে আমি ছিলাম। আর এই যে আজকে আমাদের বেড়ে ওঠা, আমাদের এই যে এত সুন্দরভাবে গড়ে তোলা, এগুলো সব খুব সাধারণভাবে চলা, এগুলো সব আমাদের বাবার থেকেই পাওয়া, বাবার থেকেই শেখা। খুব সাধারণভাবে মানুষের সাথে মিশে যাওয়া, সাধারণভাবে চলা, মানে সব কিছু, মানে একদম একজন অনুকরণীয় মানুষ ছিলেন আমাদের জন্য। এবং মানুষকে খুব সেবা করতেন, খুব মানে আমাদের সংসারে কি হলো না হলো সেটা না, কেউ যদি তার জন্য, তার কাছে সাহায্যের জন্য যেত, হেল্পের জন্য যেত, সে তাকে আগে হেল্প করতো, নিজের না চলে অন্যকে গাড়িটা দিয়ে দিত যে ওর হেল্পের জন্য গাড়িটা দিয়ে। এই সেবা সে সবসময় মানে, মানে তার যে সে মুক্তিযুদ্ধের লেখা লিখেছে, তারপরে যে ধর্ম নিয়ে তার কোনো ইয়া ছিল না, সব ধর্মের মানুষদের নিয়ে সে তিনি সকলকে আসলে ভালোবাসতেন। আমরা এই যে স্বীকৃতির কথা বলছিলেন, আমরা আরো কিছু ছবি দেখতে চাই, স্ক্রিনে দেখি আমরা। এটা বাসায়, এই ছবিটা কোথাকার? এটা বাসায়। এই ছবিটা এটা আমি বলি, এটা আব্বু যখন সার্ক, যখন 7টা দেশের চলচ্চিত্র উৎসব হয়, তখন বাবা এটা গিয়েছিলেন, এই সম্ভবত সার্ক মিটে, বাংলাদেশের যাদের খুব কি বলবো মানে সম্মান দেওয়া হতো, তো সার্কে সেই প্রতিনিধি, বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধি হয়ে বাবা গিয়েছিলেন ভারতে। তখন ভারতের মৃণাল সেনের সাথে তার একটা দেখা হয়েছিল, এবং তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল সেটাও আমি কিছুটা জানি, কারণ ইনারা দুজনই মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে দুটো ছবি নিয়ে প্রতিযোগিতা করেছিলেন। মৃণাল সেন হচ্ছে আকালের সন্ধানে, আর আমার বাবা হচ্ছে গোলাপ এখন ট্রেনে। তো সেখানে মৃণাল সেনের ছবি আকালের সন্ধানে এবং গোলাপে এখন ট্রেনের যে বিষয়বস্তুর কারণে দুটোকেই নির্বাচিত করা হলো যে রিজিওনিয়াল ছবি হিসাবে একটিকে পুরস্কার দেওয়া হবে। তো তখন বাবা প্রতিবাদ করেছিলেন, কারণ বাবা যখন জানলেন যে ভারতীয় সংস্কৃতি মানে বাংলাদেশও বুঝতে পারছিলেন, মানে চিন্তা করে নিচ্ছিল মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল জাজরা, যে ভারতীয় সংস্কৃতির মধ্যেই এই বাংলাটাও পড়ে। তখন বাবা ওখানে চিৎকার করে বলেছিলেন যে
ভারতের সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতি এক না। আমরা স্বাধীন, আমাদের চলচ্চিত্র স্বাধীন। সুতরাং আমাদের দেশের চলচ্চিত্র হচ্ছে গোলাপ এখন ট্রেনে। তো সেই আলোচনা নিয়েই কলকাতায় কথা বলছিলেন মৃণাল সেন বাবার সাথে, যে আমজাদ তুমি যে কথাগুলো বলেছিলে এটা আমার এখনো মনে আছে, তুমি খুব বলিষ্ঠ একটা স্পিচ দিয়েছিলে সেখানে। তো সেই কথোপকথনেরই একটা আমরা আরো একটা ছবি দেখতে চাই। এটাও মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে, এই ছবির গল্পটা একটু শুনি। এটাও মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে যখন গোলাপে এখন ট্রেনে নিয়ে যায়, তো তখন আর্টিস্ট হিসেবে, ওই ছবির আর্টিস্ট হিসেবে ববিতা আন্টি যায়, বাবা যান। তারা ওই সময়ই একটা সময়ের ছবি, হ্যাঁ, যেটা ওই রাশিয়ায় ছবিটি তোলা। বাহ। এবং দুদলদার কাছে আরো একটু শুনি যে এই যে আমজাদ হোসেন সংস্কৃতি চর্চা, এর মধ্যে আমরা আর কি কি পাচ্ছি? হ্যাঁ, এটার আগে আমি ওর সাথে একটু যুক্ত করে নেই। শুক্লা যেভাবে বলল যে আব্বা অসুস্থ হলেন সম্ভবত 2018 নভেম্বর। তো আমি তখন পূর্বাইলে শ্যুট করছি মানে সকালবেলা নাস্তা সেরে প্রস্তুতি নিচ্ছি, সবাই রেডি, শ্যুটে যাব। এর মধ্যে আমার ওয়াইফ আমাকে ফোন করলেন যে তুমি একটু ঢাকায় আসো। আমি বললাম শ্যুট ছেড়ে ঢাকায় আসবো কীভাবে? বললো যে আব্বু তো অসুস্থ, খুব মানে ক্যাজুয়ালি বলছে আমাকে। কিন্তু যতই ক্যাজুয়ালি বলুক, কিন্তু ও তো মর্মাহত, মানে কণ্ঠে বা কোনোভাবে। তার সাথে আমি দীর্ঘদিন সংসার করি, আমি তখন বুঝে ফেলছি আমার চোখ দিয়ে পানি পড়ছে, অটোমেটিক পানি পড়ছে, আমি জানি না। আমি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আব্বা কি নেই? তখন বলছে না না না, এমন কিছু না, তুমি আসো। সোহেল হাসপাতালে নিয়ে গেছে, মৃদুল যাচ্ছে, কল্লোল যাচ্ছে, তুমি আসো। আমি তখন শুটিং ফেলে ঢাকায় চলে আসলাম। মানে আমি পুরোটো রাস্তায় আসছি কাঁদতে কাঁদতে, এমনকি বাসায় যে গেছি। এরপরে আব্বার সাথে নিয়মিত হাসপাতালে যাওয়া আসা, প্রতিদিন শুধু রাতে বাসায় যাওয়া। আব্বাকে নিয়ে তখন আমি একটা কবিতা লিখছিলাম, হ্যাঁ, মানে আব্বার যে ভিতরের যে অর্গানগুলো আছে, কার কি অবস্থা, এগুলো নিয়ে কবিতা লিখছিলাম। যাই হোক, এখন আপনি যে কি জানি প্রশ্নটা, আমরা সেই নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত হয়েছেন আরো একজন কিংবদন্তি অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় দিলারা জামান। হ্যালো। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমার মানে হঠাৎ টিভি খুলে অনুষ্ঠানটা দেখি, আমজাদ ভাইয়ের কথা বলার সঙ্গে সঙ্গে আমি বসে গেলাম এখানে। আমজাদ ভাই আমার খুব প্রিয় মানুষ, ওনার সঙ্গে আমার শেষ একটা কাজ হয়েছে আর মাত্র 21 দিন। আর দুজনেই ওল্ড হোমে আমাদেরকে দিয়ে আসছে, আমাদের ছেলে মেয়েরা। আর সাজ্জাদ তোমার সঙ্গে কাজ করেছে, তোমার সঙ্গে, তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কাজ করেছে আমি। আমজাদ ভাইয়ের গুণী ছেলে তোমরা। আর তোমার যে বোন, ওকে অবশ্য আমি দেখিনি, কিন্তু এত বছর পরে হঠাৎ আবার আমি যেন মানে খুব কান্না পাচ্ছে আমজাদ ভাইয়ের কথা মনে হয়ে। আমরা একসঙ্গে পথযাত্রী, এই নাটকের দুঃসময়ে এবং এই চলার পথে আমরা দুজনে একসঙ্গে কাজ করেছি, সেজন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি। এবং আমজাদ ভাই আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তারও বিশিষ্ট বন্ধু ছিলেন। আমি তার মাগফিরাত কামনা করছি। তোমরা তার উত্তরসূরি, তোমরা 3 ভাই বোন, তার সমস্ত কিছুকে তোমরা ধরে নিয়ে যাবে আগামী পথে। আগামী প্রজন্মের কাছে আমজাদ ভাই যে কত মূল্যবান এবং কত একজন পথিকৃৎ, সেটা তোমরা ধরে রাখবে বলে আমি মনে করি। তোমাদেরকে অনেক দোয়া। আচ্ছা, একটু কারেকশন করে নেই, আমরা 3 ভাই বোন না, আন্টি হয়তো জানেন না, আমরা 5 ভাই বোন। আমাদের আরো 2টি ভাই আছে, কল্লোল, মৃদুল। তো আমরা এখানে 2 জন আছি, 4 জন ভাই আর 1 জন বোন। আর আপনি আমজাদ হোসেন চর্চা, একমাত্র মেয়ে। আমার বাবা বলতেন যে আমার জীবনে আর কি প্রয়োজন, 4 ছেলে আছে আমার, খাটিয়া ধরবে মৃত্যুর পর, আর মেয়ে কাঁদবে। এই যে আজকে জন্মদিনের দিনে বসে কিন্তু আমরা বারবার স্মৃতিচারণ করতে গিয়ে আসলে মৃত্যুর কথাটাই চলে আসছে। যখন উনি অসুস্থ ছিলেন, ব্যাংককে যাওয়া থেকে শুরু করে চিকিৎসার সময় চ্যানেল আই পরিবারের মতো হয়ে তার পাশে ছিলেন। এবং আমরা এখনো, তিনি যেহেতু আমাদের পরিবারের সদস্য ছিলেন, আমরা এখনো শ্রদ্ধা ভরে, ভালোবাসা ভরে তাকে স্মরণ করছি এবং তার কাজ বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে তারকা কথনের আয়োজন থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং আমজাদ হোসেন বেঁচে থাকবেন তার কাজ দিয়ে, তার সৃষ্টি দিয়ে আমাদের মাঝে বহু বছর, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।